শেষ। ঝর্ণা ইসলাম আশার দোলনের সামনে মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন একটা অবলা নিষ্পাপ ছেলে যে ভাজা মাছ কি করে উল্টে খেতে হয় সেটাই জানে না। দোলন ভয়ঙ্কর রেগে আছে দেখে মনে হচ্ছে এখনই আশারকে আস্ত গিলে খাবে, নয়তো কাঁচা চিবিয়ে খাবে। এতটাই রেগে আছে যে সাপের মতো ফোঁস ফোঁস করছে। হুট করে আষাঢ়ের গালে চড় বসিয়ে দেয় দোলন। আশার ঠোঁট উল্টে দোলনের দিকে তাকায়, মনে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে মেরেছে। দোলন আবারও আরেক গালে চড় দেয়। চড় দিয়ে অন্যদিকে তাকিয়ে একটু পর পর চোখের পানি ঝাড়াচ্ছে সে। আশার দোলনের দিকে তাকিয়ে বলে, রাগটা কি একটু কমেছে? আষাঢ়ের প্রশ্নে দোলন রাগী দৃষ্টিতে আষাঢ়ের দিকে তাকায়। আশার ঠোঁট উল্টে বলে, কমেনি? আচ্ছা ঠিক আছে, আরেকটা মারলে মনে হয় কমে যাবে। নাও আরেকটা মারো বলেই আশার নিজের গাল এগিয়ে দেয় দোলনের দিকে। দোলন সেদিকে পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আশার যে ইচ্ছে করে এরকম ঢং করছে বুঝতে পারছে, কিন্তু এসব ঢং করে কোনো লাভ হবে না। মারবে না আর আমায়? নো রেসপন্স। আচ্ছা ঠিক আছে, এবার ঠান্ডা হয়ে আমার পুরো কথা শুনো। আমি কারো কথা শুনতে চাই না। শুনতে হবে তোমাকে আমার কথা। আমি বাধ্য নই কারো কথা শুনতে। তোমার স্বামীর কথা শুনতে তুমি 100 বার বাধ্য। আষাঢ়ের কথা শুনে দোলন চোখ গরম করে তাকায়। আষাঢ় দোলনের দিকে তাকিয়ে মুখটা কাচুমাচু করে বলে, না মানে সুমার পুরো কথা যখন শুনেছ তখন আমারও পুরো কথা শুনতে হবে। আষাঢ়দের বাড়িতে দোলনকে নিয়ে এসেছে আজ 2 দিন। এই 2 দিন দোলন এক প্রকার রুমে বন্দি প্রায়। শুধু সুমা এসে টাইম টু টাইম রুমের ভিতর খাবার দিয়ে গেছে। এই 2 দিন আষাঢ় ও কোথাও বের হয়নি। দোলন ভেবেছে এই লোককে বুঝি হসপিটাল থেকে তাড়িয়ে দিয়েছে, নয়তো হসপিটাল যায় না কেন। পরে বুঝতে পারল ছুটি নিয়েছে দোলনকে পাহারা দেওয়ার জন্য। আজকে একটু আগে একটা ইমার্জেন্সি কল আসায় বাইরে যায় আশার। দোলন এই সুযোগে চাইলে চলে যেতে পারত, যাওয়ার জন্য পা ও বাড়িয়েছিল, কিন্তু কি মনে করে যেন আর যায়নি। দোলন যখন মন খারাপ করে রুমের ভিতর চুপটি করে বসেছিল, ঠিক সেই সময় সুমা খাবার নিয়ে আসে। সুমা দোলনের দিকে খাবার এগিয়ে দেয়। দোলনের একটুও খাওয়ার ইচ্ছে নেই মনে। টেবিলের উপর রেখে দাও সুমা, আমার খিদে নেই। খিদে লাগলে খেয়ে নিব। সুমা দোলনের কথা মতো খাবার টেবিলে রেখে দেয়। তারপর এদিকে ওদিকে তাকায়। বারান্দায় গিয়ে উকি দিয়ে আসে, তারপর আবার বাথরুমে গিয়ে উকি দেয়। সুমার মতিগতি কিছুই দোলন বুঝতে পারছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সুমা রুমের ভিতর আষাঢ়কে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর এসে মেঝেতে বসতে নেয়। আরে আরে কি করছো? বসছি ম্যাডাম। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা মেঝেতে কেন বসছো? এখানে বসো বলেই নিজের পাশে বিছানায় বসতে বলে। সুমা খুব খুশি হয়ে যায় দোলনের কথায়। মেঘ হলে জীবনে ও বিছানায় বসতে দিত না তাকে, আর তার সাথে কত খারাপ ব্যবহার করত। দোলনের ব্যবহারের জন্য আরও দোলনকে বেশি ভালো লাগে সুমার। প্রতিদিনই দোলনের সাথে কথা বলতে চায়, কিন্তু আশার রুমে থাকার কারণে পারে না। আজ দেখা যায় আশার রুমে নেই, এজন্য সব চেক করে দেখেছে বারান্দা বা বাথরুমে আছে নাকি। না পেয়ে বসেছে কথা বলার জন্য। 2 জন কথায় মেতেছে। দোলন ও চুপচাপ থাকতে থাকতে বোর হচ্ছিল। সুমা আশায় ভালোই হয়েছে, একটা কথা বলার মানুষ খুঁজে পেয়েছে সে। দোলন আর সুমা নানান ধরনের কথা বলতে থাকে। অবশ্য সুমা আষাঢ়দের বাড়ি আর আষাঢ়দের নিয়েই কথা বলছে। কে কেমন, কে সুমাকে ভালোবাসে, কে খারাপ ব্যবহার করে। সুমার খুব পছন্দ হয়েছে দোলনকে। এসব বলতে বলতে হুট করে সুমা আষাঢ় আর মেঘের বিয়ের কথা তুলে। দোলন এবার নড়েচড়ে বসে, সে বেশ অবাক হয় বিয়ের কথা শুনে। আষাঢ় মেঘকে বিয়ে করে নিচ্ছিল প্রায়, এটা শুনে দোলনের মাথায় বা জ পড়ে। দোলন ভাবতে পারছে না তাকে ছাড়া আষাঢ় আবার অন্য কাউকে বিয়ে করতে কি করে রাজি হলো। দোলন এবার সবকিছু খুলে বলতে বলে সুমাকে। সুমা ও কথার তালে যতটুকু জানে বলতে থাকে। সুমা তো আর ভিতরের কাহিনী জানে না। সুমা যখন ওদের বিয়ের কথা বলছিল আষাঢ় তখন এসে উপস্থিত হয়। সুমার কিছু কথা আষাঢ়ের কানে যায়। সুমার কথা শুনে আষাঢ়ের মাথায় হাত, মেয়েটা এসব কি করছে? গরম তেলে পানি কেন ছিটাচ্ছে?
আশার নানাভাবে ইশারা দিতে থাকে সুমাকে চুপ করতে, কিন্তু মেয়েটা কথা বলতে এতই ব্যস্ত যে আশারকে দেখতেই পায়নি। আশার যখন সুমার দিকে তাকিয়ে না না বলে হাতে ইশারা দিচ্ছিল, দোলন তখন দেখে ফেলে। দোলনকে আশার দেখে হাত নামিয়ে হাসার চেষ্টা করে। সুমাও তখন আশারকে দেখতে পায়। সুমা আশারকে দেখে বসা থেকে উঠে চলে যেতে থাকে। যেতে যেতে আবার আশারের দিকে তাকায়। আশার ও সুমার দিকে চোখ গরম করে তাকায়। সুমা তা দেখে এক দৌড়ে চলে যায় সেখান থেকে। আশার কিছুতেই তার কথা শোনাতে পারছে না দোলনকে। শেষে উপায় না পেয়ে আশার পিছন থেকে দোলনকে ঝাপটে ধরে। দোলন অনেকটা সময় নিয়ে ছোটাছুটি করার চেষ্টা চালায়, কিন্তু আশারের শক্তির সাথে পেরে ওঠে না। আশার ও ছাড়ার পাত্র নাকি নিজের সাথে মিশিয়ে রেখেছে তার চাপা ফুলকে। দোলন যখন শান্ত হয়ে যায় আশার তখন মুচকি হাসে। তারপর পিছন থেকেই দোলনের মাথায় চুমু খেয়ে বলে, আমার চাপা ফুল গুড গার্লের মতো এবার তোমার আষাঢ় মাসের সব কথা শুনো। আর যদি না শুনে বা বিরক্ত করো তাহলে কিন্তু রোমান্টিক অত্যাচার চলবে বলে দিলাম। আষাঢ়ের কথা শুনে দোলন রোবটের মতো দাঁড়িয়ে থাকে। এমনিতেই তার অবস্থা খারাপ, আষাঢ় তাকে জড়িয়ে ধরেছে। আষাঢ়ের এহেন কাণ্ডে দোলন কাঁপতে থাকে। আষাঢ় তা দেখে ঠোঁট কামড়ে হাসে। মনে মনে বলে, একটু জড়িয়ে ধরাতেই তোমার এই অবস্থা চাপা ফুল? আশার গলা খেকারি দিয়ে সব বলতে থাকে। আশার পড়াশোনা শেষ করে এসে পাগলের মতো দোলনকে খুঁজতে থাকে। কেউ বলবে না এই ছেলেটা ডাক্তার, আষাঢ়ের এমনই অবস্থা, কিন্তু কোথাও খুঁজে পায় না। আষাঢ়ের জীবন যাপন শুরু হয় রোবটের মতো, না হাসি না কান্না, একদম পাথর মানব হয়ে গেছে। বাড়িতে কারো সাথে ও কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, নিজের যত্ন নেই। দোলনকে খুঁজে পাওয়ারও সব আশা চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। তখন আষাঢ়ের অবস্থা যেন মরিমরি। আষাঢ়ের এরকম করুণ অবস্থা দেখে তার বাবা অসুস্থ হয়ে যায়। হার্ট অ্যাটাক করে, এমনিতেও আরও একবার করেছে। আষাঢ়ের বাবার শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। ছেলের টেনশনে টেনশনে উনার জীবন চলে যাওয়ার পথে। আষাঢ় সবই বুঝতে পারে। এদিকে মা সারাদিন রাত কান্নাকাটি করতে থাকে তার সামনে। আশার কোনো উপায় না পেয়ে বাবাকে জানায় সে আগের মতো চলবে, এরকম আর করবে না। নিজের জীবনটাকে এভাবে আর ধ্বংস হতে দিবে না। আষাঢ়ের বাবা ছেলের কথা শুনে স্বস্তি পায়, আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপর সবকিছু চলছে ঠিকঠাক। হুট করে আষাঢ়ের বাবা আষাঢ়কে ডেকে বলে, মেঘকে বিয়ে করতে হবে। আষাঢ় কোনো মতেই রাজি না। আষাঢ় যখন না বলতে যাবে ঠিক তখন তার মা পিছন থেকে হাত জোর করে না করতে বারণ করে। আষাঢ়েরও মাথায় আসে তার বাবার কিছুদিন আগের অসুস্থতার কথা। আষাঢ় বিয়েতে রাজি হয়, কিন্তু সে জানে না এর পিছনে মায়ের হাত। তার মা ভুজুং ভাজুং বুঝিয়েছে তার বাবাকে মেঘকে বিয়ে করাতে ছেলেকে। আষাঢ় আবার ডিপ্রেশনে পড়ে যেতে থাকে, ঠিক করে নেয় বিয়ে করে সে আবার দেশ ছেড়ে চলে যাবে। সবকিছু বলতে বলতে আষাঢ় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হুট করে দোলন কাঁধে তরল কিছুর আভাস পায়। আষাঢ় কি কাঁদছে? হ্যাঁ, তাই তো মনে হয় আষাঢ় কাঁদছে। দোলন আষাঢ়কে ছাড়িয়ে আষাঢ়ের দিকে তাকানোর আগেই আষাঢ় মুখ অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি তাড়াতাড়ি মুছে নেয়। তারপর হাসি হাসি মুখ করে দোলনের দিকে তাকায়। দোলন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আষাঢ়ের দিকে। আষাঢ় কিছু বলতে যাবে, দোলনকে তার মধ্যে নজর যায় দরজার দিকে। পর্দার আড়ালে কেউ একজন আছে, ছায়া দেখা যাচ্ছে। আষাঢ় দ্রুত পা ফেলে পর্দা সরায় গিয়ে পর্দা সরিয়ে ভ্রু কোঁচকে বলে, মা। এহমাদ বাড়িতে আজ আবার একটা বোম ব্লাস্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। সকলের দৃষ্টি এখন একজন মানুষের উপর নিবন্ধ। মানুষ যেটা কল্পনাও করে না সেটাই তার সাথে ঘটে। কিছু কিছু মানুষ কি সুন্দর ভালো মানুষের মুখোশ পরে থাকে। এহমাদ বাড়ির লোকজন বা দোলনের বাড়ির লোকজন কেউই ভাবেনি এমন কিছু। আষাঢ়ের দৃষ্টি নিচের দিকে নিবন্ধ করে রেখেছে, এখন তার চোখ তুলে তাকাতেও কেমন লজ্জা লাগছে, কেমন সংকোচ হচ্ছে। এমন পরিস্থিতি আষাঢ় জীবনেও কল্পনা করেনি। আষাঢ় যাকে নিজের আইডল ভাবত সে এমন কাজ করেছে, যার জন্য আষাঢ় সব করতে পারত, সে কিনা লোক চক্ষুর আড়ালে এত নোংরা খেলা খেলল। আষাঢ় বার কয়েক চোখ টিপে নিজের চোখের পানি আটকানোর চেষ্টা করে ধরা গলায় ডাক দেয়, বাবা। আষাঢ়ের বাবা আষাঢ়ের ডাকে তাকায়।
এবার বাবার দিকে তাকিয়ে আশার নিজেকে ঠিক রাখতে পারে না, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে থাকে। নিজের শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নেয়, কিন্তু চোখ যে আজ বাঁধন হারা হয়েছে, সে কি কোনো কিছুতে আটকাবে, নাকি কোনো কিছুর বারণ শুনবে? সে অঝোর ধারায় শ্রাবণ বর্ষণ করতে ব্যস্ত। কেন করলে বাবা এমন? কি করে করলে? হোয়াই বাবা হোয়াই বলেই আশার নিজের সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে উঠে। পুরো এহমাদ বাড়ি যেন আশারের চিল্লানিতে কেঁপে ওঠে। চার দেয়ালে বারবার সেই কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে। এমন নিস্তব্ধ পরিবেশে আষাঢ়ের এমন ধ্বনি যেন সকলের কান ধরিয়ে দিচ্ছে। মি শ্রাবণের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? তুমি জানো না কি বলবে? তোমার সেই মহান কাজের কথা আমার মুখ থেকে আবার শুনতে চাও? তোমার হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু আমার তো বলতে লজ্জা লাগছে, সাথে ঘেন্নাও হচ্ছে। আশার, মিসেস রিমি, তুমি কেন ডাকছো আবার মা? তোমার ও কি এরকম আনাদের ধামাকাদার কিছু দেখানো বা শক দেওয়া বাকি আছে? থাকলে দেখিয়ে দিতে পারো, আর অবাক হব না। তুই শান্ত হো আগে। তোমার স্বামী আমার শান্তি কেড়ে নিয়েছে। কি করে উনি এসব করতে পারলো? কি করে পারলো করতে? একটা বার আমার কথা কি উনার মাথায় আসেনি? উনি কি জানেন না আমি দোলনকে কতটা ভালোবাসি? আমার কথা একটা বার ভাবলো না? কি করে ভাববে? উনি তো আমাকে ভালোই বাসেননি। যদি ভালোবাসতো তাহলে আমার দোলনের জন্য করা পাগলামির পরও এরকম একটা ভয়ঙ্কর কাজ করাতে পারতো না। মা, তুমি তো জানো আমি উনাকে কতটা ভালোবাসতাম। ইনফেক্ট তোমার থেকে বেশি ভালোবাসতাম। উনি কি করে পারলো আমার দোলনকে অপমান করে টাকার লোভ দেখিয়ে আমার জীবন থেকে সরানোর হুমকি দিতে? এটা তো তাও ছোট্ট বিষয়। তুমি কি জানো তোমার স্বামী কি করেছে? নিজের গাড়ি দিয়ে দোলনকে অ্যাক্সিডেন্ট করিয়েছেন উনি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সকলের মাথায় যেন বা জ পড়েছে। আশার নিজের চোখের পানি ফেলতে ফেলতে মেঝেতে বসে পড়ে। দোলন এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আশারকে এভাবে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়তে দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না। দোলন এগিয়ে এসে আষাঢ়ের কাঁধে হাত রাখে। আষাঢ় জানে এটা তার চাপা ফুল, তবুও সে আজ তাকালো না। কোন মুখে তাকাবে সে? মেয়েটা তার জীবনে আসার পর থেকে শুধু অপমান, কষ্ট এসব সহ্য করে চলেছে। শ্রাবণ ভাই, তুমি বহু বছর আগের খুব এখনো পুষে রেখেছ মনে? মিসেস খেয়া শ্রাবণকে উদ্দেশ্য করে বলে। সকলে মনে হয় অবাকের উপর অবাক হচ্ছে। মিসেস খেয়ার কথায় সকলের দৃষ্টি এখন উনার দিকে। মিস শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো শ্রাবণ ভাই? কিছু স্মৃতি, অতীত অপমান চাইলেও কোনোদিন ভোলা যায় না খেয়া। মি শ্রাবণ। এবার মিসেস রিমি চিল্লিয়ে বলে, তোমরা কি কেউ আমাকে খুলে বলবে সব? এসব অর্ধেক কথা আমার ভালো লাগছে না। মিসেস খেয়া এবার নিজেই মুখ খুলে সব বলতে থাকে। বহু বছর আগের কথা, আমার বাবার বাড়ির সাথেই ছিল শ্রাবণ ভাইদের বাড়ি। আমি দোলনের মা কেয়া আর শ্রাবণ ভাই ছিলাম প্রাণপ্রিয় বন্ধু। সারাদিন আমরা একসাথে থাকতাম। খাওয়া, ঘোরাঘুরি, খেলাধুলা সব একসাথে ছিল। তবে আমার থেকে শ্রাবণ ভাই আর কেয়ার আরও গাঢ় বন্ধুত্ব ছিল। কিন্তু হুট করে কেয়া আর শ্রাবণ ভাইয়ের মধ্যে কিছু একটা ঘটনা ঘটে, তবে আমি জানতাম না কিছু। অবশ্য পরে সব জেনেছি। শ্রাবণ ভাই নাকি কেয়াকে আগে থেকেই ভালোবাসতো। সেটাই জানায় কেয়াকে, তবে কেয়া শ্রাবণ ভাইকে না অন্য আরেকজনকে ভালোবাসতো। শ্রাবণ ভাই নাকি কেয়ার ভালোবাসার মানুষকে যা নয় তাই বলে অপমান করে। কেয়া সেই অপমান সহ্য করতে না পেরে শ্রাবণ ভাইকে চড় মেরে দেয়, নিজেও অনেক কথা শোনায়। এসব নিয়ে তাদের মধ্যে অতিরিক্ত দ্বন্দ্ব চলে, যার জন্য শ্রাবণ ভাই একটু বেশিই এগ্রেসিভ হয়ে যায়। এসব বাড়ির লোকও সামলাতে পারছিল না, এর জন্য শেষে কোনো উপায় না পেয়ে শ্রাবণ ভাইয়ের বাবা শহরে চলে আসে। আচ্ছা শ্রাবণ ভাই, তুমি কি সেই দ্বন্দ্বের জের ধরে আমার দুলিকে গাড়ি চাপা দিয়েছিলে? তোর বোনের ভালোবাসার মানুষের চেহারা পেয়েছে মেয়েটা। অনেক চেয়ে নিজেকে সামলাতে পারছিলাম না। অনেক চেষ্টা চালিয়েছিলাম, এমনকি টাকা দিয়ে এই শহর থেকে আমার ছেলের জীবন থেকে ও সরাতে চেয়েছিলাম, কিন্তু শুনেনি।
একদিন খুব রেগেছিলাম আর মেয়েটা আমার গাড়ির সামনে চলে আসে, চেষ্টা করলে হয়তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারতাম, কিন্তু কেন জানি ইচ্ছে করেনি। বারবার চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই আমাকে কেয়া এই মেয়েটার বাবার জন্য ছেড়ে গিয়েছে। তুমি কি কেয়ার প্রেমিককে দেখেছিলে? মিসেস খেয়া: না। তাহলে কি করে বুঝলে দোলন বাবার মতো হয়েছে? মায়ের মতো যখন হয়নি তাহলে তো বাবার মতোই হয়েছে। কিন্তু আমার কেয়া যাকে ভালোবাসতো তাকে তো জীবনে আপন করে পায়নি। মানে? তোমরা চলে আসার পরে বাড়িতে কেয়াকে নিয়ে তুমুল কাণ্ড ঘটে। বাবা কেয়ার ভালোবাসাকেও মেনে নেয়নি, কেয়াকে জোর করে অন্য জায়গায় মানে দোলনের বাবার সাথে বিয়ে দিয়ে দেয়। মি শ্রাবণ অবাক হয়ে বলে, তুই এসব কি বলছিস কেয়া? আমি যা বলছি সব ঠিক বলছি। মি শ্রাবণ এবার মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। সবকিছু শুনে আশার উঠে দাঁড়ায়, কাউকে কিছু না বলে উপরে উঠতে থাকে। আশারকে উপরে উঠতে দেখে মিসেস রিমি দোলন জানতে চায় কোথায় যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পায় না। আশার সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগায়। আশারের পিছন পিছন দোলনও যায়, কিন্তু রুমে ঢুকতে পারে না। দোলন দরজায় দাঁড়িয়ে আশারকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। আশারকে এমন করে দরজা বন্ধ করতে দেখে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়ে। মিনিট 10 পরে আশার রুমের দরজা খুলে বের হয়, সাথে একটা বড় লাগেজ, তারপর এক হাতে লাগেজ আর এক হাতে দোলনের হাত ধরে নিচে নেমে আসে। মিসেস রিমি দৌড়ে এগিয়ে এসে বলে, কোথায় যাচ্ছিস বাবা? মি শ্রাবণ ও বসা থেকে উঠে বলে, কোথায় যাচ্ছ তুমি আশার? আপাতত কোথায় যাচ্ছি জানি না মা, তবে এই বাড়িতে এক ছাদের নিচে একজন খুনির সাথে আমি আর কিছুতেই থাকতে পারবো না। পাগল হয়ে গেছো তুমি আশার? মি শ্রাবণ: মি এহমাদ, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধছে। মি শ্রাবণ এগিয়ে এসে বলে, আমার ভুল হয়ে গেছে আশার। আশার কোনো উত্তর দেয় না, দোলনের হাত ধরে নিয়ে মিসেস খেয়ার সামনে দাঁড়ায়। মিসেস খেয়ার হাতে দোলনের হাত দিয়ে বলে, আন্টি, আপনার ভাগ্নিকে আপনার কাছে দিয়ে গেলাম। আমি তার যজ্ঞ না পারলে আমাকে ক্ষমা করে দিয়েন আন্টি। আশার কথাগুলো বলেই নিজের শার্টের হাতায় চোখ মুছে ঘুরে দাঁড়ায় যাওয়ার জন্য। মিসেস রিমি সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস তুই? আমাকে আর আটকিও না মা, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না। তোমার বাড়ি, তুমি কেন থাকবে না আশার? মি শ্রাবণ: আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। আপনার এসব সমস্ত নাটক অসহ্য লাগছে আমার। আমি ভুল করেছি আশার, আমি সব স্বীকার করছি। রাগের মাথায় আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। দোলন, তুমি আমাকে মাফ করে দাও মা। বলেই মি শ্রাবণ এগিয়ে যাচ্ছিল, কিন্তু আশারের চিল্লানোর শব্দে আর এগোয় না। আশার বাড়ি থেকে বের হতে নিলে তার হাত টেনে ধরে দোলন। আমাকে ফেলে কোথায় যাচ্ছ আশার মাস? চাপা ফুল, আমাকে যেতে দাও। আমি তোমার লাইফে আসার পর থেকে একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। এসব আজগুবি কথা বলো না তো আশার। তুমি আমার সাথে যাবে? হু থাকতে পারবে আমি যেখানে রাখবো? তোমার কি মনে হয়? ঠিক আছে তাহলে চলো। বলেই দুইজন এহমাদ বাড়ি থেকে বের হয়ে যায়। মিসেস খেয়াও চলে যায়। বাকি থাকে মিসেস রিমি, যে নিজের স্বামীর দিকে ঘেন্নার দৃষ্টিতে তাকিয়ে নিজের রুমে চলে যায়। মনে মনে ঠিক করে নেয় উনিও বাবার বাড়ি চলে যাবে। নিঃসঙ্গ একাকী পড়ে থাকে পুরো বাড়িতে মি শ্রাবণ, এহমাদ। আশার যখন দরজার পর্দা সরিয়ে মাকে দেখতে পায় তখন বেশ অবাক হয়ে যায়। পরে জানতে পারে মা একটা জরুরি কাজে তাকে ডাকছে। আশার দোলনের দিকে তাকিয়ে মায়ের সাথে চলে যায়। সেই সুযোগে আশারের বাবা রুমে ঢুকে দোলনকে আবার আশারের জীবন থেকে চলে যেতে বলে। আরো নানান ধরনের কথা বলতে থাকে, যেসব আশার শুনে ফেলে। সব শুনে আশার সকলকে ডেকে আনে। পরিশিষ্ট পুরো বাড়িতে একাকী জীবন পার করে অসুস্থ হয়ে পড়ে এহমাদ সাহেব। নিজের চলার শক্তি ও বাক শক্তিও হারিয়ে ফেলে। এমন করুণ পরিস্থিতি কেউই চায়নি। দোলন ও উনাকে মাফ করে দিয়েছে। পরবর্তীতে আশার দোলন ও আশারের মা এহমাদ বাড়িতে ফিরে আসে।
আষাঢ় মাস ও